দুটো সংখ্যা নিয়েছি আমি, 12 আর 16। আর একটা সংখ্যা নিলাম 24। মানে দরকার নেই, দুটো সংখ্যা দিয়ে দুটো সংখ্যা নেওয়া হয়েছে 12 এবং 16। বললো এই 12 আর 16-র এইচসিএফ কত। তাহলে এইচসিএফ আমরা কি করে বার করি? না, এইচসিএফ কথার অর্থ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আমরা কি করি, এই সংখ্যাগুলোকেও এটাকেও ফ্যাক্টর করি, এটাকেও ফ্যাক্টর করি। তাহলে ফ্যাক্টর করলে এটাকে কি করে থাকে, 4 ইন্টু 3, 4 3 12। আর আমি আগের দিনই বলেছিলাম যে এইচসিএফ বার করার সময় আমরা যখন ফ্যাক্টর করব তখন সেটা কি করে ফ্যাক্টর করব, প্রাইম ফ্যাক্টর বার করব। সবসময় প্রাইম ফ্যাক্টর বার করব। তাহলে 12-র প্রাইম ফ্যাক্টর কি কি, 4 এবং 3। সিমিলারলি 16-র প্রাইম ফ্যাক্টর কি কি হবে, 16-র প্রাইম ফ্যাক্টর কি কি হবে, কে বলতে পারবে 16-র প্রাইম ফ্যাক্টর কি হবে? 4 4। বাহ, খুব ভালো কথা বলেছে, 4 4। তাহলে এই 4 4 এটা কি প্রাইম ফ্যাক্টর? প্রাইম ফ্যাক্টর কাদের বলা হয়? প্রাইম ফ্যাক্টর কাকে বলা হয়? যাকে আর ভাঙা যাবে না, যাকে আর ভাঙা যাবে না। প্রাইম ফ্যাক্টর কাকে বলা হয়? যাকে আর ভাঙা যাবে না। তাহলে এই 4কে কি ভাঙা যায় না? ভাঙা যায়। এখানেও তো 4কে ভাঙা যায়। তাহলে প্রাইম ফ্যাক্টর মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 2 স্কোয়ার ইন্টু 3। এবার দেখো আর ভাঙা যায় না, ফ্যাক্টর এবার ভাঙা যায়, বলবে না আর ভাঙা যায় না। তাহলে এটাকেও কি লিখতে পারি, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। একে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। একে বলা হয় কি, প্রাইম ফ্যাক্টরাইজেশন। আর এটাকে আর একটু ছোট করে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 একবারই। কিন্তু 2 টু দি পাওয়ার 4 লিখলে কি, দেখতে খারাপ লাগে, কারণ আমি দুটো পার্টে ভাঙছি। তাই জন্য আমি কি করেছি, 2 স্কোয়ার রেখে দিয়েছি। তাহলে কি দেখো, এই দুটো নাম্বার 12 এবং 16-কে হাইয়েস্ট কোন নাম্বার দিয়ে ভাগ যায় বা কোন ফ্যাক্টর দিয়ে ভাগ যায়? তুমি বলবে 2 স্কোয়ার এখানেও বর্তমান, 2 স্কোয়ার এখানেও বর্তমান। তাহলে এই 2 স্কোয়ার মানে 4 দিয়ে একেও ভাগ যায়, পুরোপুরি ভাগ যায়, এবং 4 দিয়ে একেও পুরোপুরি ভাগ যায়। একই না? তাহলে হাইয়েস্ট ফ্যাক্টর যেটা দিয়ে একেও ভাগ যায়, যেটা দিয়ে একেও ভাগ যায়, সে হচ্ছে কে, 4। তাহলে এইচসিএফ কি হয়ে গেল, 4। এটা সবাই জানে। এটা যে জানে না তার চাকরির পরীক্ষায় অ্যাপিয়ার করা কেন, ফর্ম ফিল আপ করাও দরকার নেই। ঠিক আছে? তো এটা সবাই জানে। তাহলে এটা যখন সবাই জানে, তাহলে আমি বলতে পারি যে এই 4 বাদ দিলে বাকি যে পড়ে থাকে, বাকি যে পড়ে থাকে তারা কে কে? তারা হচ্ছে 3:4। তাহলে এই যে দুটো সংখ্যার 12 আর 16-র, আমি যদি বলি 12 আর 16-র অনুপাত কত, 12 আর 16-র অনুপাত কত, 12 আর 16-র অনুপাত কত? অনুপাত মানে কি, আমি অনুপাত মানে কি করি, এটাকে কত কোন নাম্বার দিয়ে ভাগ করলে আর ভাগ করা যাবে না সেই নাম্বারে পরিণত করা। মানে কোনো দুটো সংখ্যার অনুপাত বা রেশিও বার করার মানে কি, মানে যে সংখ্যাটাকে, দুটো সংখ্যাকে বা তিনটে সংখ্যাকে বা চারটে সংখ্যাকে একদম লোয়েস্ট টার্ম অবধি লেখা, যার পরে ওই নাম্বার গুলোকে আর কোনো অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না। যেমন কি বললাম, 15, 25, 35। তাহলে এই 15, 25 এবং 35-এর রেশিও কত? আমি রেশিও বার করি কি করে, আমি দেখছি একে 5 দিয়েও ভাগ যায়, একেও 5 দিয়ে ভাগ যায়, একেও 5 দিয়ে ভাগ যায়। তাহলে 3, 5 আর 7। তাহলে এই 3:5:7 এই নাম্বার গুলোকে কি আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 3-কেও সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 5-কেও সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, 7-কেও সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এমন কি কোনো নাম্বার আছে? বলবো না, এমন কোনো নাম্বার নেই। তার মানে কি, তার মানে 15, 25 আর 35-কে আমি সবচেয়ে বেশি কোন সংখ্যা দিয়ে ভাগ করেছি? সবচেয়ে বেশি যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি সেই সংখ্যাটা হচ্ছে 15, 25 এবং 35-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। সেই সংখ্যাটা কি, 15, 25 এবং 35-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ভাগ করার পর যারা বাকি পড়ে থাকে তারাই হয় সংখ্যা দুটোর রেশিও, তারাই হয় সংখ্যা দুটোর রেশিও। আর একটা
ভাবে এই নাম্বার দুটোকে বলা যায় এরা হচ্ছে পরস্পরের উপর কো প্রাইম। এরা সবসময় পরস্পর কো প্রাইম। এটা হচ্ছে পরস্পর কো প্রাইম। তাহলে এই দুটো সংখ্যা কে যদি বলে কো প্রাইম ফ্যাক্টরে পরিবর্তিত করো, এরকম ভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এখন পরীক্ষক সরি এখন এক্সামিনার কি হয়ে গেছে, প্রচন্ড চালাক হয়ে গেছে। তাই এক্সামিনার এখন আর ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞেস করছে না, সবসময় ঘুরিয়ে নাক দেখাচ্ছে। বললো 12 আর 16 কে কো প্রাইম ফ্যাক্টরে রূপান্তরিত করো। টার্ন ইনটু কো প্রাইম ফ্যাক্টর দিস টু নাম্বার 12 ইনটু 16। এর মানে কিছুই বলেনি, বলেছে এই দুটো নাম্বার থেকে হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে বাদ দিলে বাকি কে কে পড়ে থাকে। তাহলে 12 আর 16 থেকে যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে 3 আর 4। পড়ে থাকে কি 3 আর 4। তাহলে এই 3 আর 4 কি কো প্রাইম ফ্যাক্টর। একে আর কোনোদিন ভাঙা যায় না, মানে কমন কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। এমন কোনো নাম্বার নেই যে 3কেও ভাগ করবে 4কেও ভাগ করবে, এমন কোনো নাম্বার নেই। তাই এই নাম্বারগুলোকে বলবো কো প্রাইম ফ্যাক্টর। তাহলে যদি দুটো সংখ্যার উল্টো দিক দিয়ে বলি, দুটো সংখ্যার রেশিও বলা আছে, রেশিও অফ টু নাম্বার 3:4, এই সিএফ বলা আছে 4। তাহলে নাম্বারগুলো কি কি, নাম্বারগুলো কি কি জিজ্ঞেস করে। তাহলে আমি কি করব, তাহলে আমি দেখতে পাচ্ছি এই কো প্রাইম ফ্যাক্টর বা রেশিও এগুলো দেওয়া আছে, এই রেশিও গুলোর সঙ্গে যদি এইচসিএফ কে গুণ করে দিই তাহলেই পাওয়া যায় নাম্বারগুলো। তাহলে নাম্বারগুলো দেখো 12 আর 16 পাওয়া গেল। 12 আর 16 প্রথমে যে নাম্বার দুটো নিয়েছিলাম সেটাই পাওয়া গেল। তাহলে আলটিমেট দেখো যেমন এটা থেকে এটাই আসা যায়, তেমন ঠিক এটা থেকে আবার এটাতেও যাওয়া যায়। এটা কি পরস্পর উভয়মুখী। ঠিক আছে, এবার আমি এটা কেন বোঝাচ্ছি, তার একটা কারণ আছে। এবার দেখো আমি যদি বলি 12 আর 16 এলসিএম কত, হোয়াট ইজ এলসিএম অফ 12 and 16। তুমি বলবে 12 আর 16 এলসিএম হচ্ছে কত, 48। এলসিএম কত, 48। কারো কোনো ডাউট, কারো কোনো ডাউট আছে? বলবে না দাদা কোনো ডাউট নেই। তাহলে এলসিএম যদি 48 হয় আর এইচসিএফ যদি 4 হয়, এলসিএম যদি 48 হয় এবং এইচসিএফ যদি 4 হয়, তাহলে এই 48 কে 4 দিয়ে ভাগ করলে, মানে এক সেকেন্ড না, তাহলে যদি আমি পেয়ে গেছি এলসিএম কত 48 পেয়ে গেছি আর এইচসিএফ কত পেয়ে গেছি আমি 4। তাহলে এলসিএম কে যদি আমি এইচসিএফ দিয়ে ভাগ করি, এলসিএম কে যদি এইচসিএফ দিয়ে ভাগ করি তাহলে কি পাই, তাহলে পাই 12। তাহলে এই যে 12 নাম্বারটা পেলাম, এই যে 12 নাম্বারটা পেলাম, এই 12 নাম্বারটা কি এই সংখ্যা দুটোর গুণফল নয়? ইজ ইট সেম? সবাই বলবে হ্যাঁ দা একদম সেম। তাহলে এই যে এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে সংখ্যা দুটোর এলসিএম বা এইচসিএফ বার করছি সেই সংখ্যা দুটোরই কি কো প্রাইম রেশিও, সেই সংখ্যা দুটোর কো প্রাইম রেশিওর গুণফল। তাহলে এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি না, সেই সংখ্যা দুটো, যে সংখ্যা দুটির আমরা এলসিএম বা এইচসিএফ ভাগ বার করেছি সেই সংখ্যা দুটোরই কো প্রাইম নাম্বারের, কো প্রাইম ফ্যাক্টরের গুণফল, কো প্রাইম ফ্যাক্টরের গুণফল। তাহলে 12 কে আমি লিখতে পারি, 12 কে আমি লিখতে পারি 4 ইন্টু 3, 4 ইন্টু 3। আর কি লিখতে পারি যদি একে বলে কো প্রাইম ফ্যাক্টরের হিসেবে
একে লেখো 12কে কোন দুটি সংখ্যার গুণফল হিসাবে লেখা যায় যারা পরস্পর কোপ্রাইম। তাহলে কি কি হতে পারে? 4x3 হতে পারে। আর কি হতে পারে কেউ বলতে পারবে? আর কি হতে পারে? আর হতে পারে 1x12। এই দুটোই হতে পারে, এই দুটোই হতে পারে, আর কোনো হতে পারে না। তার মানে কি? তাহলে আমি দুটো সংখ্যা, যে দুটো সংখ্যার আমি এলসিএম এবং এইচসিএফ বার করছি, তাদের রেশিও কি কি হতে পারে? 4:3 আর 1:12। 1:12। তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? সংখ্যাগুলো আমি সবসময় বলেছি, যদি রেশিও পেয়ে যাই, রেশিওর সঙ্গে কি গুণ করলে সংখ্যা হয়? বলবে এইচসিএফ গুণ করে। এইচসিএফ কত? 4। তাহলে 4-এর সঙ্গে 4 গুণ করলে 16, 3-এর সঙ্গে 4 গুণ করলে 48। সিমিলারলি এখানে 4-এর সঙ্গে 4 গুণ করলে 4 এবং 12-এর সঙ্গে 4 গুণ করলে 48। তাহলে দেখো 4 এবং 48 এদেরও এইচসিএফ কি হয়? 4 হয়। এবং 4 এবং 48 এদের এলসিএম কত হয়? এদের এলসিএম ও 4 হয়। 16 এবং 48 এদের এইচসি, সরি এটা 12। তাহলে 16 এবং 12 এদের এইচসিএফ ও কি হয়? 4 হয়। এবং 16 এবং 12 এদের এলসিএম ও কি হয়? 48 হয়। তাহলে এই দুখানা পেয়ার পাওয়া যেতে পারে। আলটিমেট বোঝা গেল কি গল্পটা বোঝালাম? আলটিমেট সবার বোধগম্য হয়েছে? কারোর মনে কোনো ডাউট? বুঝতে পেরেছি। বাহ, বুঝতে পেরেছি। তাহলে কারোর কারোর মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার সবাই একটু দেখো, 10 নাম্বার অঙ্কটা একটু সবাই দেখো মন দিয়ে। 10 নাম্বার না, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 একটু সবাই মন দিয়ে দেখো। আচ্ছা, আমি রেকর্ডিং কি চালু করেছি? হ্যাঁ করেছি। তাহলে কোশ্চেন নাম্বার আমি কত বলেছি? 10। বলেছে the HCF and LCM of two numbers are 12 and 924। খুব ভালো বলে দিয়েছে। তাহলে এলসিএম বলে দিয়েছে আর এইচসিএফ বলে দিয়েছে। এলসিএম কত বলেছে? 924 এবং এইচসিএফ কত বলা আছে? 12। then the number of such pairs, তাহলে এরকম কতগুলো পেয়ার থাকতে পারে, মানে এরকম কতগুলো নাম্বার হতে পারে? এই প্রশ্নটার মানে হচ্ছে, একটু আগে যেটা বললাম, এরকম কতগুলো নাম্বার হতে পারে যাদের এলসিএম 924 এবং এইচসিএফ হচ্ছে 12। তাহলে এই দুখানা টার্ম যখনই দেয়া থাকবে, এলসিএম এবং এইচসিএফ, আমি কি করব? এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে? কি পড়ে থাকে? তুমি বলবে 7-12-84, 7 দিয়ে যাচ্ছে, আবার 7-12-84। তাহলে আলটিমেট 77 হচ্ছে এলসিএম বাই এইচসিএফ করে পাওয়া যায়। তাহলে এই 77টা কি? এই 77টা কিছুই নয়, যে নাম্বার দুটোর এলসিএম বা এইচসিএফ বার করা হচ্ছে তাদের কো প্রাইম ফ্যাক্টরের গুণফল, তাদের কো প্রাইম ফ্যাক্টরের গুণফল। তাহলে এদের যদি কো প্রাইম ফ্যাক্টর হিসাবে গুণফল হিসাবে সাজানো যায়, তাহলে কিরকম সাজানো যেতে পারে? তুমি বলবে দাদা ফার্স্ট হচ্ছে 1x77 আর সেকেন্ড হচ্ছে 7x11। 7x11, ঠিক আছে? এই ইনটু দিতেও পারো, নাও দিতে পারো, কমাও দিতে পারো, বা রেশিও হিসেবে লিখতে পারো। তাহলে আলটিমেট 1 আর 77 এই দুটো কোপ্রাইম ফ্যাক্টর সংখ্যা দুটোর। সংখ্যা দুটো কি কি কোপ্রাইম ফ্যাক্টর? 1 আর 77। তাহলে সংখ্যা দুটো কি কি জিজ্ঞেস করলে কি করব? তাহলে সংখ্যা দুটো হচ্ছে 1x12 আর 77x12 একটা পেয়ার, আর একটা হচ্ছে 7x12 আর একটা হচ্ছে 11x12। তাহলে এই দুটো নাম্বার
এই দুটো নাম্বার মানে টোটাল দুটো এমন পেয়ার আছে যাদের এলসিএম 924 এবং এইচসিএফ 12। এইচসিএফ 12 বোঝা গেল কত ইজি অঙ্কটা হয়ে গেল। তাহলে আনসার কি হবে? নাম্বার অফ পেয়ার কতগুলো? 2। 3 হচ্ছে রাইট আনসার। কারো কোনো আপত্তি? না স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15। না, আগে কোশ্চেন নাম্বার 8টা করে নিই। কোশ্চেন নাম্বার 8টা আগে করে নিই। খুব ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 8 কি বলেছিল? প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 4107। তাহলে দুটি সংখ্যার প্রোডাক্ট বলে দিয়েছে 4107। আর কি বলেছে? ইফ দ্য এলসিএম অফ দ্য নাম্বার 37। এলসিএম কত? 37। দ্য গ্রেটার নাম্বার ইজ তাহলে এইচসিএফ বলা আছে 37। আর কি বলা আছে? সংখ্যা দুটোর প্রোডাক্ট, দুটি সংখ্যার প্রোডাক্ট, দুটি সংখ্যার প্রোডাক্ট। তাহলে আমি ধরলাম দুটি সংখ্যার প্রোডাক্ট যদি বলা থাকে তাহলে একটা সংখ্যা এক্স এবং আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর কি বলা আছে? প্রোডাক্ট বলা আছে 4107। প্রোডাক্ট বলা আছে 4107। আচ্ছা, এই অঙ্কটা বোঝানোর জন্য একবার আমরা পুরোনো উদাহরণে ফিরে যাই। দুটি নাম্বার বলেছিলাম 12 এবং 16। 12 এবং 16। তাহলে 12 আর 16-র এলসিএম কত বলেছিলাম বাবা? 48। 12 16-এর এলসিএম কত? 48। এইচসিএফ কত বলেছিলাম? 4। তাহলে এলসিএম কে যদি আমরা এইচসিএফ দিয়ে গুণ করি 48 ইনটু যদি 4 করি তাহলে কি পাবো? 192। এবার সিমিলারলি যদি এই দুটি সংখ্যাকে আমরা গুণ করি 12 ইনটু 16 তাহলে কি পাচ্ছি? 192। তার মানে এই কথাটা থেকেই আমাদের একটি সাধারণ উক্তির উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে কি? প্রোডাক্ট অফ টু নাম্বারস it is equal to HCF into LCM of that two numbers। কিন্তু এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু একমাত্র দুটি নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য। সবসময় মনে রাখবে ফর টু নাম্বারস অনলি। ইফ দেয়ার থ্রি নাম্বারস অর ফোর নাম্বারস দ্যাট টাইম এই উক্তিটি কিন্তু প্রযোজ্য হবে না। একমাত্রটা দুটো নাম্বারের ক্ষেত্রেই সূত্রটা খাটে, তিনটে বা চারটে নাম্বারের জন্য কিন্তু এটা নয়। ঠিক আছে, বুঝে গেছে? এবার তাহলে দেখো এই যে অঙ্কটা দেয়া আছে এর মধ্যে কি কি দেয়া আছে? আমার প্রোডাক্ট দেয়া আছে 4107। আর কি দেয়া আছে? এইচসিএফ দেয়া 37। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাব? এলসিএম পেয়ে যাব। আমি এখান থেকে কি পেয়ে যাব? এলসিএম পেয়ে যাব। এটা বলেছে গ্রেটার নাম্বার ইজ তাহলে যদি আমি 4107 কে 37 দিয়ে ভাগ করি তাহলে এলসিএম পাওয়া যায়? হ্যাঁ কি পাওয়া যায়। তাহলে একটু ভাগ করে দেখো তো কত হচ্ছে আলটিমেট আনসারটা। কেউ ভাগ করে দেখতে পারবে? একশো 11। একদম। তাহলে এই 111 নাম্বারটা একটু চেনা পরিচিত মনে হচ্ছে না? 111 যে নাম্বারটা, এই নাম্বারটা চেনা পরিচিত মনে হচ্ছে নাকি? সবসময় আগেই বলেছিলাম আমি এর সময় 37 হচ্ছে 111-র একটি ফ্যাক্টর। 111-কে 37 দিয়ে ভাগ করলে
কত থাকে? 3 থাকে, 3। তার মানে 37 ইন্টু 3 করলে 111 হয়। তাহলে 111 একটি ফ্যাক্টর হচ্ছে 37। তাহলে কোনো একটা সংখ্যা 111 তে ডিভিসিবল মানে সে 37 দিয়ে অবশ্যই ডিভিসিবল। এটা আমি যখন নাম্বার সিস্টেম পড়িয়েছিলাম খুব ভালো করে বুঝিয়েছিলাম। তাহলে 111 হচ্ছে সেই নাম্বার যে নাম্বারের মধ্যে 37 সবসময় লুকিয়ে থাকে। তাহলে 111 আমি কি পেয়ে গেলাম? এলসিএম পেয়ে গেলাম। 111 কি পেয়ে গেলাম? এলসিএম পেয়ে গেলাম। তাহলে দেখো আমি একটু আগেই বুঝিয়েছিলাম যে আলটিমেট যদি আমার কাছে এলসিএম দেয়া থাকে আর এইচসিএফ দেয়া থাকে, তাহলে আমি এই এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে কি পাই? এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে কি পাই? কি পাই? এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করলে কি পাই? কো প্রাইম ফ্যাক্টর গুলোর প্রোডাক্ট পাই। কো প্রাইম ফ্যাক্টর গুলোর প্রোডাক্ট পাই। তো 3 কে তো আর কোনোভাবে ভাঙা যায় না কো প্রাইম নাম্বার হিসাবে। 3 তো ইটসেলফ একটা প্রাইম নাম্বার। তাহলে এখানে একমাত্র একটা পেয়ারই সম্ভব, সেটা হচ্ছে 1 ইন্টু 3 মানে 1:3। তাহলে নাম্বার গুলো কি হতে পারে? একটা 37 আর একটা 37 ইন্টু 3 মানে কত? 111। একটা 37 আর একটা 37 ইন্টু 3 111। তাহলে কি বলেছে? দ্য গ্রেটেস্ট নাম্বার মানে এদের মধ্যে গ্রেটেস্ট নাম্বার কোনটা? এদের মধ্যে গ্রেটেস্ট নাম্বার কোনটা? তো গ্রেটেস্ট নাম্বার কোনটা হবে? 111। বোঝা গেছে নাকি আরেকবার বলতে হবে? আরেকবার বলুন। আচ্ছা, আরেকবার আমি বলবোই, তুমি না বললেও বলবো, বললেও বলবো। কারণ হচ্ছে এতক্ষণ যেটা করলাম সেটা তোমাদের বোঝানোর জন্য করলাম, ঠিক আছে? এই প্রসেসে পরীক্ষায় আনসার করতে গেলে আর চাকরি পাওয়া হবে না। এই প্রসেসে পরীক্ষা আনসার করতে গেলে আর চাকরি পাওয়া হবে না। এটা জাস্ট বোঝানোর জন্য করেছিলাম। এবার দেখো অঙ্ক আলটিমেট পরীক্ষা হলে কি করে করবো। তাহলে আরেকবার অঙ্কটা লিখি। 8 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? প্রোডাক্ট বলা আছে। প্রোডাক্ট কত বলা আছে? 4107। আর কি বলা আছে? এসি। এটা কত? 100। সরি, এসি 37। এসি কত? 37। বার করতে হবে আমাকে কি? নাম্বার গুলো কি কি? নাম্বার গুলোকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি নাম্বার এক্স আর ওয়াই ধরে নিই, এক্স আর ওয়াই ধরে নিই, তাহলে আমি কি বলেছিলাম? এক্স আর নাম্বার দুটোর ফ্যাক্টর বা রেশিও, যে নাম্বার দুটো আমার কাছে আছে, ধরলাম নাম্বার একটা নাম্বার এ আর একটা নাম্বার বি, যাদের প্রোডাক্ট হচ্ছে 4107 এবং এইচসিএফ হচ্ছে 37। তাহলে এই দুটো সংখ্যার রেশিও যদি হয় এক্স ইজ টু ওয়াই, এক্স ইজ টু ওয়াই, তাহলে সংখ্যাগুলো আমি কি বলেছিলাম যে রেশিও থেকে সংখ্যাগুলো কি করে পাওয়া যায়? রেশিও থেকে সংখ্যাগুলো কি করে পাওয়া যায়? সবসময় রেশিওর যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলোর সঙ্গে এইচসিএফ গুণ করে, সবসময় কি করে? এইচসিএফ গুণ করে। তো 37 ইন্টু এক্স ইন্টু 37 ইন্টু ওয়াই, তাহলে 37 ইন্টু এক্স ইন্টু 37 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 4107। এটা সবার বোঝা গেছে কি বল? এই কথাটা সবার বোঝা গেছে? হ্যাঁ। কারোর বুঝতে অসুবিধা হ্যাঁ লাইনটা? স্যার, বুঝতে পেরেছি। যে সংখ্যা দুটো আমার, যে সংখ্যা দুটোর এইচসিএফ 37 আর যে সংখ্যা দুটোর প্রোডাক্ট 4107, সেই সংখ্যা দুটোর রেশিও আমি ধরলাম এক্স ইস টু ওয়াই। তাহলে সংখ্যা দুটোর রেশিও যদি এক্স ইস টু ওয়াই হয়, তাহলে সংখ্যাগুলো কি কি? একটা 37x, একটা 37y। কারণ 37 হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? তাহলে সংখ্যা দুটো গুণফল দেওয়া আছে 4107। তাহলে আলটিমেট এক্স ইন্টু ওয়াই কত পাওয়া গেল? না 4107 বাই 37 এর স্কোয়ার।
বাই 37 এর স্কোয়ার। ঠিক আছে, তার মানে 37 এর স্কোয়ার মানে কত? 100। এটা যদি 37 এর স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কত পড়ে থাকবে? 100। না সরি 3 পড়ে থাকবে। 37 এর স্কোয়ার মানে হচ্ছে 37 ইন্টু 37। 37 কে যেটা কাটলে 111 পেয়েছিলাম, আবার 37 কে 111 দিয়ে কাটলে 3 পাবো। তাহলে এক্স আর ওয়াই এই দুটো সংখ্যার রেশিও কি পাওয়া গেল? 3:1 অথবা 1:3। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। ঠিক আছে, নয় 3:1 হতে পারে অথবা 1:3 হতে পারে। ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তো আমি ধরলাম কি সংখ্যা দুটোর গুণফল হচ্ছে, মানে এই যে এক্স আর ওয়াই এরা কি কোপ্রাইম ফ্যাক্টর, তাহলে কোপ্রাইম ফ্যাক্টর গুলো গুণফল কত? 3। তাহলে 3 কে কি কিভাবে ভাঙা যেতে পারে? একমাত্র একই ভাবে ভাঙা যেতে পারে, সেটা হচ্ছে 1:3। তাহলে যখনই আমি দেখবো প্রোডাক্ট দেয়া আছে আর এইচসিএফ দেয়া আছে, আমি কি করব? প্রোডাক্ট বাই এইচসিএফ এর স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট গল্প। আর সেকেন্ড গল্পে এটা বলেছি, যদি আমার কাছে এইচসিএফ দেয়া থাকে আর এলসিএম দেয়া থাকে তাহলে আমি কি করব? এলসিএম বাই এইচসিএফ। এই দুটোতেই কিন্তু আমি কি পাবো? এই দুটোতেই একই গল্প পাবো, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ কোপ্রাইম ফ্যাক্টর। এবার সবার পরিষ্কার গল্পটা? হ্যাঁ স্যার। হ্যাঁ শোভন, শোভন বোঝা গেছে? ঠিক আছে, তাহলে সবার সুন্দর বোঝা গেছে। তাহলে এই দুটো ভাবেই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, একবার প্রোডাক্ট আর এইচসিএফ দিয়ে, আর একবার এইচসিএফ আর এলসিএম দিয়ে। তাহলে যদি প্রোডাক্ট আর এইচসিএফ দিয়ে দেয়, আমি প্রোডাক্ট বাই এইচসিএফ স্কোয়ার করব, আর একবার যদি এলসিএম আর এইচসিএফ দিয়ে তাহলে এলসিএম বাই এইচসিএফ করব। দুটো ক্ষেত্রেই আমি সেম রেজাল্ট পাবো। রেজাল্ট কি? প্রোডাক্ট অফ কোপ্রাইম ফ্যাক্টরস। প্রোডাক্ট অফ কোপ্রাইম ফ্যাক্টরস, এই ফ্যাক্টর গুলো কি? সেই ফ্যাক্টর হচ্ছে এইটা। এবার হচ্ছে, এটা গেল অঙ্কের নিয়ম, মানে কি নিয়মে বা কি প্রসেসে অঙ্ক যদি আমাকে জিজ্ঞেস করে যে বাবা তুমি এটা করলে কি করে, সেইটা আমাকে জানা হলো। ঠিক আছে, এবার জানবো যে অঙ্কটা দেখেই আনসার কি করে করবো। অঙ্কটা দেখেই আনসার কি করে করবো? 1 সেকেন্ডে আমাকে অঙ্ক করতে হবে। আপনি বলেছেন 1 সেকেন্ডে অঙ্ক করা যায়, অঙ্ক দেখেই উত্তর কি করে করবো সেটা দেখো। কি বলা আছে? প্রোডাক্ট বলা আছে। কত বলা আছে? 4107। এটা দিয়ে দেখার কোনো দরকারই নেই, এটা আমার দেখার কোনো দরকারই নেই। ঠিক আছে, এটার কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে এইচসিএফ দেয়া আছে 37, এইচসিএফ দেয়া আছে 37। তাহলে যে চারটে অপশন হবে, এই চারটে অপশনের মধ্যে আমায় খুঁজে বার করতে হবে যে আমাকে বার করতে কি দিয়েছে? গ্রেটেস্ট নাম্বার। তাহলে গ্রেটেস্ট নাম্বার হোক আর স্মলেস্ট নাম্বার হোক, গ্রেটেস্ট নাম্বার হোক বা স্মলেস্ট নাম্বার হোক, এই দুটো নাম্বারই কি হবে? 37 এর কোনো মাল্টিপল হবে। 37 এর কোনো মাল্টিপল হবে, তার মানে কি নাম্বার দুটো অবশ্যই 37 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। এই নাম্বার দুটো অবশ্যই 37 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। আমাকে একমাত্র গ্রেটেস্ট নাম্বার বার করতে বলেছে। তাহলে এই চারটে যে অপশন দিয়েছে, কি কি অপশন দিয়েছে? 185। তাহলে এই যে চারটে অপশন, চারটে অপশনের মধ্যে আমি চেক করব যে কোন অপশনটা 37 দিয়ে পুরোপুরি ভাগ যায়, কোন সংখ্যার কোন নাম্বারটা 37 দিয়ে পুরোপুরি ভাগ যায়।
তাহলে আমি দেখছি যে 101 একে 37 দিয়ে কোনোভাবেই ভাগ করা সম্ভব নয়। 37 দিয়ে কোনোভাবেই ভাগ করা সম্ভব নয়, তাহলে এই আনসার হতে পারে না। অপশন সি, একে 37 দিয়ে কি ভাগ করা সম্ভব? 107। বলবেন না দাদা, কোনো মতেই ভাগ করা সম্ভব না। এবার হচ্ছে কি, এবার হচ্ছে 111। 111 দেখেই এবার মাথায় আসবে, হ্যাঁ 37 ইন্টু 3 করলে 111 হয়। এই নাম্বারকে চিনতে হবে আবার, ঠিক আছে? নাম্বারকে না চিনলে কিন্তু কোনো উপায় নেই তাড়াতাড়ি করার। তাহলে 37 ইন্টু 3 করলে আমার কি হয়? 111 হয়। তাহলে 111 37 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, 37 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। তাহলে এটা একটা আনসার হতে পারে, এটা একটা আনসার হতে পারে। এবার দেখি 185। ও বাবা, 37 185 মানে 37 ইন্টু 5, 37 ইন্টু 5 করলে তো 185ই হয়। তাহলে এই সংখ্যাটা 37 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, এই সংখ্যাটা 37 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। তাহলে আমি দুখানা অপশনের মধ্যে কি হয়ে গেছি? ফেসে গেছি। দুখানা অপশনের মধ্যে আমি কি হয়ে গেছি? ফেসে গেছি। তাহলে এবার আমাকে অন্তরা বলবে, দাদা এতক্ষণ দিলে কি বললেন যে দেখি আনসার হয়ে যাবে, তাহলে আমি যে দুখানা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক কি করে বুঝবো? এবার আমি কি করব, দেখতে পাচ্ছি প্রোডাক্টটা কি 4107, তাহলে 4107 কাজে লাগছে। তাহলে যদি দুটো সংখ্যার প্রোডাক্ট 4107 হয়, তাহলে এই সংখ্যা দুটোর মধ্যে কোনো একটা সংখ্যায় কি 5 থাকতে পারে? অন্তরা বলো, দুটো সংখ্যার প্রোডাক্ট, ধরো 25 একটা সংখ্যা, 17 একটা সংখ্যা, তাহলে 25-এর সঙ্গে 17 গুণ করলে যে নাম্বারটা পাবো তার ইউনিট ডিজিট কি কখনো 7 হতে পারে? তার ইউনিট ডিজিট কি কখনো 7 হতে পারে? না স্যার, কখনো 7 হতে হতে পারে না। পারে না, 0 অথবা 5 হতে পারে। ভেরি গুড, অন্তরা খুব ভালো বুঝেছে নাম্বার সিস্টেম। তাহলে 5 আর 0 ছাড়া ইউনিট ডিজিট আর কোনো সংখ্যা হতে পারে না, কিন্তু এখানে দেখছি 7 আছে, তাই কোনোভাবেই 185 আনসার হওয়া উচিত না। তাহলে আনসার কি হবে? 101। আনসার কি হবে? 101। বলো, অঙ্ক করতে লাগবে। স্নেহা কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। কি পিউষ, অঙ্ক করতে লাগবে? না না। তাহলে এতক্ষণ ধরে যেগুলো বুঝলাম সেগুলো কি বেকার, ফালতু, কোনো কাজে না। তাহলে কারো কোনো ডাউট নেই? বলবেন না কোনো ডাউট নেই। তাহলে বোঝা যাচ্ছে নাম্বার সিস্টেম কতটা ইম্পর্টেন্ট, কেন নাম্বার সিস্টেম আস্তে আস্তে বুঝিয়েছি। ডিভিসিবিলিটি এবং নাম্বার সিস্টেম প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পৃথিবীর সব অঙ্ক এই দুটো চ্যাপ্টার বুঝলেই হয়ে যায়। কার কি ডাউট আছে বলতে বল। তাহলে এবার দেখো তো 12 অঙ্কটা একবার। এই প্যাটার্নটা আমি অনেকগুলো করাবো, যে কি করে না প্রশ্ন দেখেই আনসার হয়ে যায়। দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1280। আবার এখানে কি দেওয়া আছে? প্রোডাক্ট দেওয়া আছে 1280। আর কি দেওয়া আছে? এইচসিএফ দেওয়া আছে। the LCM of the two number will be, তাহলে এলসিএম, যে সংখ্যাটা এলসিএম হবে, যে সংখ্যাটা এলসিএম হবে, এলসিএম বার করতে বলেছে। যে সংখ্যাটা এলসিএম হবে তার মধ্যে তো এইচসিএফ লুকিয়ে থাকবে, যে সংখ্যাটা এলসিএম হবে তার মধ্যে তো এইচসিএফ লুকিয়ে থাকবে, হ্যাঁ কি না? 12 আর 16, 12 আর 16 এই দুটো সংখ্যার সবসময় এটা ভাববে, 12 আর 16 এলসিএম কত? 48। এইচসিএফ কত? বলবে 4।
তাহলে কি এই 4 তো 48 মধ্যেও লুকিয়ে আছে, তার মানে এলসিএম সবসময় কি এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যায়। এলসিএম কি এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যায়, মানে 48 উইল অলওয়েজ বি ডিভিজিবল বাই 4। 48 একটা ফ্যাক্টর সারা জীবন 4 হবে, ঠিক আছে? এতগুলো ভাষায় বলতে পারি আমি। আচ্ছা, কে জয়েন করেছিল বেরিয়ে গেছে? তাহলে সংখ্যা দুটোর প্রোডাক্ট বলা আছে 1280, সংখ্যা দুটোর এইচসিএফ বলা আছে 8, এলসিএম আমাকে বার করতে বলেছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এলসিএম যে নাম্বারটা হবে সেই নাম্বারটা সারা জীবন 8 দিয়ে কি পুরোপুরি ডিভিজিবল হবে, পুরোপুরি ভাগ করা যাবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 4টে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে 160, 2-এ দেওয়া আছে 150, 3-এ দেওয়া আছে 120, আর 4-এ দেওয়া আছে 1। 4-এ দেওয়া আছে কত? 1। 150 8 দিয়ে কখনোই ভাগ যায় না, 140 ও 8 দিয়ে কখনো ভাগ যায়? 140 8 দিয়ে ভাগ যায়? বলবেন না। 160 আর 150 8 দিয়ে ভাগ যায়? বলবেন না। কিন্তু 160, এই যে 160, একে 8 দিয়ে ভাগ যায়, একে 8 দিয়ে ভাগ যায়। আর এই ভদ্রলোককে 8 দিয়ে ভাগ করলে ভাগ যায় কি পুরোপুরি? বলবে হ্যাঁ দাদা, 8 15 120, 8 15 120। বোঝা গেল? তাহলে এবার আমি আনসার করব কি করে? দুটো অপশনের মধ্যে আমি ফেসে গেছি। বলো এবার আমি আনসার করব কি করে? কে বলতে পারো? কে বলতে পারবে এদের মধ্যে কোনটা আনসার হবে? স্যার 160 আনসার হবে। কেন? লাস্টে শূন্য আছে। 120 লাস্টে শূন্য আছে। হ্যাঁ, কিন্তু ওটার অ্যান্সার 20 বেরোচ্ছে, আর এটার হ্যাঁ। হচ্ছে 15। 15 তো তা হবে 15 না। তো 15 তো মধ্যে তো 5 আছে, তাহলে 5 যুক্ত মানে 5 যখনই আছে তার সঙ্গে 8 গুণ করলে শূন্য, 40 তো হচ্ছে, শূন্য তো অলওয়েজ পাচ্ছি। LCM into HCF equal to product. হ্যালো, এসিএম ইনটু এসিএম ইনটু প্রোডাক্ট সবাই জানে। আমি বলছি দেখেই আনসার কি করে করব, দেখেই আনসার আমি কি করে করব। এই যে 15 পাচ্ছি আর এখানে 20 পাচ্ছি, তার মানে এও 8 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, এও 8 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে। তাহলে এদের মধ্যে আনসার কি হতে পারে? তাহলে যখনই আমি দুটো অপশনের মধ্যে কি হয়ে গেছে, আমি স্ট্রাইক হয়ে গেছি, আমি আনসার করতে পারছি না, তখন আমি লক্ষ্য দেবো কোথায়? প্রোডাক্টে। প্রোডাক্ট ভদ্রলোক কি আছে? 1280। তাই 1280 মধ্যে আমি যদি একটু দেখি আর একদম সুন্দরভাবে চোখ ছেড়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে 1280 একটা ফ্যাক্টর হচ্ছে 3, একটা ফ্যাক্টর হচ্ছে 3। হ্যাঁ কি না? কারণ 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই সংখ্যাটা 1280, এই সংখ্যাটা 3 দিয়ে কখনোই ভাগ যাবে না, এই সংখ্যাটা 3 দিয়ে কখনোই ভাগ যাচ্ছে না। তাহলে যে এলসিএম হবে সেও 3 দিয়ে ভাগ যাবে না, যে এলসিএম হবে সেও 3 দিয়ে ভাগ যাবে না, কারণ প্রোডাক্ট সবসময় এলসিএম ইন্টু এইচসিএফ হয়। তাহলে এইচসিএফ এর মধ্যে 3 লুকিয়ে নেই, তাহলে এলসিএম এর মধ্যেও 3 থাকতে পারে না। যদি 3 থাকতো তাহলে প্রোডাক্টের মধ্যেও 3 থাকতো, মানে 3 দিয়ে পুরোপুরি ভাগ যেত।
কিন্তু 3 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে না। তাহলে এই 120 নাম্বারটা কিন্তু 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, তাহলে কি এ আনসার হতে পারে না। তাহলে আলটিমেট কি হবে, 160 ইজ দ্য কারেক্ট, 160 ইজ দ্য কারেক্ট। বোঝা গেল? স্নেহা বলেছে ঠিক যে আনসার হবে এটা, কিন্তু কেন হবে সেটা বলতে পারেন। আমাকে সবসময় ডিভিসিবিলিটি রুলগুলো ভাবতে হবে, ফ্যাক্টর ভাবতে হবে। ফ্যাক্টর যত ভালো করে বুঝতে পারবো, আমি এতক্ষণ ধরে ফ্যাক্টর ফ্যাক্টর করে কেন গলা ফাটাচ্ছি, কারণ ফ্যাক্টরই হচ্ছে সেই জিনিস যে এলসিএম এইচসিএফ এর অঙ্কগুলোকে খুব সোজা করে দেয়। ঠিক আছে, আবার ভালো করে বোঝাচ্ছি, আবার একবার বোঝার চেষ্টা করো। যদি কারোর মাথায় এখনো অ্যান্টেনা ক্যাপচার না করে থাকে, তার অ্যান্টেনাটা একটু উঁচু করে নাও। ঠিক আছে, চারটে অপশন কি আছে, 160, 150, এই 150 তো পরেরটা, 120 আর 140। আমি কি বলেছি যে এরা হচ্ছে এলসিএম, কোনটা হবে কোনটা হবে না আমি দেখেই কি করে বার করব। আমি বলেছি যে এলসিএম এর মধ্যে এইচসিএফ সবসময় লুকিয়ে থাকবে, মানে কি সারা জীবন এলসিএম এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যাবে, বা এলসিএম মধ্যে একটা ফ্যাক্টর হবে এইচসিএফ, এলসিএম এর মধ্যে একটা ফ্যাক্টর হবে এইচসিএফ। তাহলে আমি দেখবো এই চারটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে আমি দেখতে পাচ্ছি 150 কখনোই ভাগ যায় না, 140 কখনোই ভাগ যায় না, কিন্তু 160 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়, এবং 120ও 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে দুটো অপশনের মধ্যে আমি কি হয়ে গেছি, দ্বন্দ্বে পড়ে গেছি। এবার আমি দেখব যে এদের প্রোডাক্ট কি বলা আছে। প্রোডাক্ট বলা আছে 1280, আর এইচসিএফ বলা আছে 8। তাহলে এই যে 160 এবং 120, এই দুটি নাম্বার যে দেখতে পাচ্ছি, এরা দুজনেই 8 দিয়ে ভাগ যায়, তার মানে এই দুটো নাম্বার 4 দিয়ে অবশ্যই ভাগ যায়। বলবো হ্যাঁ। তাহলে এও 4 দিয়ে ভাগ যায়, এও 4 দিয়ে ভাগ যায়, এও 8 দিয়ে ভাগ যায়, এও 8 দিয়ে ভাগ যায়। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? আমি দেখতে পাচ্ছি 120 4 এবং 8 ছাড়াও 3 দিয়েও ভাগ যায়। কি দিয়ে ভাগ যায়? 3 দিয়েও ভাগ যায়, কিন্তু 3 দিয়ে এ ভাগ যায় না, 3 দিয়ে এ ভাগ যায় না। তার মানে কি এই তিনটাকে কি আমাকে নয় এইচসিএম এর মধ্যে লুকিয়ে থাকতে হবে, না হলে এলসিএম এর মধ্যে লুকিয়ে থাকতে হবে। আর যদি এরা এলসিএম এবং এইচসিএম দুজনের মধ্যে থাকে, তাহলে প্রোডাক্টের মধ্যেও 3 থাকতে হবে, কিন্তু প্রোডাক্টের মধ্যে 3 কি আছে? 8 আর 2 10 আর 1 11, এদের ডিজিটাল সাম কত? 11। তাহলে 11 কি 3 দিয়ে ভাগ যায়? না, ভাগ যায় না। তার মানে 1280 এর একটা ফ্যাক্টর 3 কখনো হতে পারে না, 3 কখনো হতে পারে না। তাহলে কি 120 আনসার কখনো হতে পারে না। তাহলে আনসার কি হবে? 160। ইজ ইট ক্লিয়ার টু অল? তাহলে ওই দিন ভুলে যাও যে এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, ওদিন আর নেই। এখন কি দেখবো, আনসার করব, দেখবো আনসার করব। ঠিক আছে, সিজিএলে চাকরি পেতে গেলে দেখেই আনসার করতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? স্যার কোনো ডাউট হচ্ছে? বলবেন না কোনো ডাউট হচ্ছে। সিজিএল এ এখনো 10 মাস থেকে 11 মাস বাকি আছে। এই প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে শোনো, মন দিয়ে নোট ডাউন করো, একদম নিজের আলটিমেট নোটস বানাও। যে অঙ্কটায় মনে হচ্ছে ডাউট, ডাউটে মার্ক আউট করো, মার্ক আউট করে সেটাকে নোটস বানাও। সব সলিউশন করে দিচ্ছি, প্রত্যেকটা সলিউশন খাতায় যেন লেখা থাকে। ঠিক আছে, এবং যে প্রসেসে বলছি সেই প্রসেসে অঙ্ক করার চেষ্টা করো। নিজের প্রসেস অ্যাপ্লাই করবে না, তাহলে পাশের জন চাকরি নিয়ে চলে যাবে। ঠিক আছে, 14 নম্বর অঙ্ক। The HCF and LCM of two number 12 and 336। আমাকে কি বলা আছে? HCF বলা আছে আর LCM বলা আছে। HCF কত? 12, আর LCM কত? 336। If one of the number is 84, তাহলে
ওয়ান অফ দ্য নাম্বার কথা বলেছে। তাহলে ওয়ান অফ দ্য নাম্বার আমি না লিখে আমি লিখলাম দুটো নাম্বার আছে, একটা ফার্স্ট নাম্বার আর একটা সেকেন্ড নাম্বার। তাহলে একটা নাম্বার আমি ধরলাম ফার্স্ট নাম্বারটা 84, তাহলে সেকেন্ড নাম্বারটা কত? চারটে অপশন দেওয়া আছে। তাহলে আমি বলতে গেলে দাদা আমার তো এত কিছু করার দরকার নেই, আমি করব 12 ইন্টু 336 ইন্টু 84 ইন্টু কত, ব্যাস। তাহলে কত বার করব? 12 ইন্টু 336 বাই 84 করে। 12 7 84, 7কে দিয়ে কাটবে, তাহলে 7 4 28, 7 8 56, 48 হয়ে যাবে আনসার। তাই তো? তুমি এটা বলবে তো? এবারে এই যে এতগুলো জিনিস খাদো কাটাকুটি করলাম, এটা না করে যদি আমি দেখতে পাচ্ছি 36 আছে, কি আছে 48 আছে, আর একটা কি আছে 72 আছে, আর একটা কি আছে 96 আছে, আর একটা কি আছে 96 আছে। তাহলে একটা নাম্বার বলেছে কি 84, একটা নাম্বার কি বলেছে 84, তাহলে আর একটা নাম্বার কত হবে? যখন এরকম প্রশ্ন থাকবে তখন আমি কি দেখবো না, এই চারটের আমার যেহেতু একটা নাম্বার 84 বলা আছে, তাহলে আর একটা নাম্বার, তাহলে এই দুটো নাম্বারের মধ্যেই 12 লুকিয়ে থাকবে, মানে এই দুটো নাম্বারই 12 দিয়ে পুরোপুরি ভাগ যাবে, একই না? পুরোপুরি ভাগ যাবে তো? বলবে হ্যাঁ দা পুরোপুরি ভাগ যাবে। তাহলে 12কে যদি একে দিয়ে ভাগ করি পড়ে থাকে 3, 12কে একে দিয়ে ভাগ করলে পড়ে থাকে 4, 12কে একে দিয়ে পড়ে থাকে 6, আর 12কে একে দিয়ে পড়ে থাকে বলবে 8। সরি আমার খুব কাশি হচ্ছে, আমাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার। না না স্যার ঠিক আছে। যদি কানে লাগে একটু হেডফোন থাকলে একটু দূরে রাখো, ঠিক আছে? তাহলে এখানে চারটি অপশনে দেখতে পাচ্ছি 12 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, চারটে অপশনে দেখতে পাচ্ছি 12 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। আমি সঠিক আনসার কোনটা বুঝতে পারছি না, সঠিক আনসার কোনটা বুঝতে পারছি না। তাহলে আমি তখন কি করব? তাই 12 দিয়ে ভাগ করার পর কি পাচ্ছি 3 পাচ্ছি, এখানে কি পাচ্ছি 4 পাচ্ছি, এখানে কি পাচ্ছি 6 পাচ্ছি, এবং এখানে কি পাচ্ছি 8 পাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 3 4 6 8 এটা কি কোপ্রাইম ফ্যাক্টরের আর একটা ফ্যাক্টর। তার মানে 3 4 6 8 এই প্রত্যেকটা নাম্বারের মধ্যে যে নাম্বার দিয়ে এলসিএম কে ভাগ যাবে সেই নাম্বারটাই হবে আমার কারেক্ট আনসার। 336 কে আবার 3 দিয়ে ভাগ করে দেখছি এও ভাগ মিলে যায়, 4 দিয়ে ভাগ করে দেখছি এও ভাগ মিলে যায়, 6 দিয়ে ভাগ করে দেখছি এও ভাগ মিলে যায়, এবং 8 দিয়ে ভাগ করে দেখছি এও ভাগ মিলে যায়। তার মানে আলটিমেট এই ধরনের অপশনে কিন্তু আমাকে অপশন চেক করলে হবে, এই ধরনের অপশনে আমাকে কি করতে হবে করে দেখতে হবে, আমাকে কি করতে হবে করে দেখতে হবে, আর কোনো উপায়, আর কোনো উপায়। আমি করে দেখে নিয়েছি আমার আনসার কি হয়েছে 48। এই ধরনের অপশন গুলো এক্সামিনার তখন দেয় যখন এক্সামিনার মেজাজ খুব গরম থাকে এবং চায় ছাত্রদের খাটাতে। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এবার চলে যাই 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কটা দেখে একটু বলো তো কি আনসার হতে পারে? সতেরো নম্বর অঙ্ক দেখে কি মনে হচ্ছে কি আনসার হতে পারে? স্যার হ্যাঁ, বলছি আপনি বেছে বেছে করেছেন ম্যাথস? মানে 14 পরে 17 করলেন? সেটা তুমি কে বলছে, এটা কে বলছে এটাকে?
এটা কার উক্তি? কে বলছে সেটা বলবে তো? স্যার আমি বলছি, রজত। আচ্ছা, রজত বাবু বলছেন। রজত বাবু, আপনি কখন জয়েন করেছেন? এই 15 মিনিট আগে। আমি শুরু করেছি কখন? 8টা বা 10 মিনিট বাকিতে। আমি ছিলাম না, বাইরে গেছিলাম। ভেরি গুড। তাহলে যেরকম করছি চুপচাপ করতে থাকো, এখন কোনো কথা বলবো না। যখন কথা বলার সময় হবে আমি ঠিক বলবো। আচ্ছা, আমি টাইপ গুলোর সঙ্গে তোমাদের পরিচিত করাচ্ছি, যে টাইপ 1 এর মধ্যেও কতগুলো টাইপ আছে। ঠিক আছে, আমি যখন শুরু করেছি তখনই বলে দিয়েছি আমি প্রত্যেকটা টাইপের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, এখানে একটা টাইপের অঙ্ক 10টা করে দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, টোটাল প্রায় 120টার ওপর অঙ্ক আছে। আলটিমেট এইচসিএফ এলসিএম এর যত অঙ্ক হয় সব অঙ্ক এই সিটটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এর বাইরে না কোনো অঙ্ক আসবে আর না এর বাইরে কোনো অঙ্ক হয়েছে। আনসার পাওয়া গেছে আমার কথা? এবার চুপচাপ শুনতে থাকো, কি করে প্রশ্ন দেখেই আনসার করা যায় সেটা তোমাদের শেখাচ্ছি। 17 নম্বর অঙ্কে কি বলা আছে, আমি কি বলেছি, যে যখন প্রোডাক্ট দেয়া থাকে, আর কি দেয়া থাকবে, এইচসিএফ দেয়া থাকবে। স্টুডেন্ট বলো, প্রোডাক্ট আর এইচসিএফ দেয়া থাকলে আমাদের কি করতে হয়? আমাকে এটা দেখেই কি কি করতে হবে? প্রোডাক্টকে এইচসিএফ দিয়ে ভাগ করতে হবে। না, আমি প্রথমে HCF এর স্কোয়ার। প্রোডাক্ট মানে তো গুণ করতে হবে স্যার। প্রোডাক্ট বাই এইচসিএফ স্কোয়ার ও is equal to LCM by HCF is equal to product of co-prime factor. রজত, তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যখন আমি ক্লাস শুরু করি ঠিক তখন একটু জয়েন করবে, তারপরে যদি বেরিয়ে যাও কোনো ব্যাপার না, কিন্তু তার মধ্যখানে এসে কথা বলবে না, তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, প্রোডাক্ট মানে কি, এইচসিএফ মানে কি, কেন এইচসিএফ বাই 2, কেন প্রোডাক্টকে এইচসিএফ এর স্কোয়ার দিয়ে ভাগ করছি, কেন এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করছি, আর তারপরে কেনই বা প্রোডাক্ট অফ কোপ্রাইম নাম্বার পাচ্ছি, সেই পুরো সব কেন উত্তর আমি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি। হ্যাঁ কি না? হুম এই যে আমি লাইনটা লিখেছি, এই কেন উত্তর আমি প্রথমেই দিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে একদম পুরো এইচসিএফ এলসিএম এর এই টাইপ 1 এর মূল মন্ত্র। এটা যে ভালো করে বুঝতে পারবে টাইপ 1 এর কোনো অঙ্ক তার আটকাবে না। ঠিক আছে, তাহলে এখানে প্রোডাক্ট দেয়া আছে 6300, এইচসিএফ দেয়া আছে 50। তাহলে আমার কাজ কি হবে, 6300 কে 15 স্কোয়ার দিয়ে ভাগ করা, 15 স্কোয়ার দিয়ে ভাগ করা। 15 স্কোয়ার দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 28। 15 স্কোয়ার দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে, 28। তাহলে এই যে 28 পেলাম, 28টা কি পেলাম না, কোপ্রাইম যে ফ্যাক্টর দুটো হয় সেই ফ্যাক্টরের প্রোডাক্ট পেয়েছি। তাহলে একে দুটো কোপ্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে এটা দেখি ফার্স্ট যে কথাটা মনে পড়ে, সেটা 28কে কি লেখা যায়, 1 ইন্টু 28, 1 ইন্টু 28। সবসময় এটাই হচ্ছে ফার্স্ট আমার কোপ্রাইম ফ্যাক্টর, যাদের দুজনকার সঙ্গে আমি এইচসিএফ গুণ করলে কি পাবো, নাম্বার গুলো পাবো। তাহলে যে দুটো নাম্বার আমি পাবো তাদের রেশিও 1:28 হতে পারে, আর কি হতে পারে, 4:7, 4:7। তাহলে একটা না একটা পেয়ার হতে পারে 1:28, আর একটা পেয়ার হতে পারে 4:7। এটাকে 1:28 লিখতে পারে কেউ, বা 1:28 লিখতে পারে, সেটা তার উপর ডিপেন্ড করছে। তাহলে কতগুলো পেয়ার পেতে পারি, দুটো পেয়ার পেতে পারি। এটা একটা 1 নম্বর পেয়ার, এটা হচ্ছে 2 নম্বর পেয়ার। আর কোন নাম্বারের কোপ্রাইম নাম্বারের গুণফল হিসেবে 28 কে রিপ্রেজেন্ট করা যায় কি, আর কোন নাম্বারের আর কোন কোপ্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে কি 28 কে রিপ্রেজেন্ট করা যায়, বলবেন না? আর কোন নাম্বারের কোপ্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে
28কে রিপ্রেজেন্ট করা যায় না। তাহলে একমাত্র দুটি নাম্বারই হতে পারে। এবার আমাকে রজত বলবে যে দাদা 28কে তো আমি লিখতে পারি 2x14, তাহলে এটা কেন হবে না? রজত, এটা কেন হবে না? আশা করি রজত তুমি আগের দিন আমার পুরো ক্লাসটার ভিডিওটার দেখেছো। আগের দিনের পুরো ভিডিওটার রেকর্ডিং দেখেছো আশা করি। দেখেছিলাম স্যার, দুই দিয়ে তো যাচ্ছে স্যার, 2 দিয়ে 7 দূরে 14। এটার মানেটা কি? তুমি যেটা বললে সেই কথাটার মানেটা কি বলো আমাকে। আমি আলটিমেটলি যে 1, 28, 4, 7 এগুলো কি করছি? 28 দিয়ে ভাঙা যাচ্ছে, যেহেতু মানে কটা সংখ্যা দিয়ে 28কে ভাঙা যাবে, এটাই। ভগবান, আমি যে আমার ভগবানের নাম নিতে ইচ্ছা করে। আগের দিন এত মানে চেঁচিয়েছি আমি, কো প্রাইম নাম্বার করে চেল্লালাম যে এই 4, 8 এগুলো তো স্যার। 4, 8 কো প্রাইম নাম্বার। দেখো, কো প্রাইম নাম্বার মানে হচ্ছে 2, আমি বললাম 2, 7, 4, 11, 3, 4, এগুলোকে বলা হয় কো প্রাইম পেয়ার্স, কো প্রাইম নাম্বারের পেয়ার। কো প্রাইম নাম্বার কাদের বলা হয়? সবসময় দুখানা নাম্বারের মধ্যে কো প্রাইম নাম্বার হয়। যখন দুটো নাম্বারের HCF 1 হয়, তখন তাদের বলা হয় কো প্রাইম নাম্বার। আমি এটাও বলেছিলাম কন্টিনিউয়াস অল নাম্বারস আর কো প্রাইম নাম্বার। মানে কি? 3, 4, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে এরা সবাই হচ্ছে কো প্রাইম নাম্বার। কিন্তু এদের মধ্যে দুজনেই প্রাইম নাম্বার হবে তার কোনো মানে নেই। দেখো 4 কি প্রাইম নাম্বার? না, কিন্তু 11 প্রাইম নাম্বার। 3 কি প্রাইম নাম্বার? না, কিন্তু 3 প্রাইম নাম্বার, কিন্তু 4 প্রাইম নাম্বার নয়। তাহলে কো প্রাইম নাম্বারে দুটো নাম্বারকেই প্রাইম হতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু একটা নাম্বার অবশ্যই প্রাইম হবে। ঠিক আছে? তাহলে কো প্রাইম নাম্বারের মানে হচ্ছে এই দুটো নাম্বারকে আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। 2 এবং 7 দুটো নাম্বার কি একটা নাম্বার দিয়ে ভাগ করা যায়? না, 1 ছাড়া আর কোনো নাম্বার দিয়ে এদের ভাগ করা যায় না, এই জন্য এদের বলা হয় কো প্রাইম নাম্বার। তাই 1 ছাড়া কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না, এই জন্যই এর মানে হচ্ছে এদের HCF কত? 1। 1 কে দিয়ে 2 কেও ভাগ করা যায়, 1 কে দিয়ে 7 কেও ভাগ করা যায়। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটাকে 1। তাহলে কো প্রাইম নাম্বারের HCF হচ্ছে 1। তাহলে কো প্রাইম নাম্বার তারাই তাদের 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। তাহলে 28কে এমন দুটো নাম্বারের গুণফল হিসাবে লেখো যাদের কো প্রাইম নাম্বার হবে। তাহলে দেখো 28কে আমি লিখতে পারি 1 ইন্টু 28। তাহলে 1 কে 1 দিয়ে ভাগ যায়, 28কে 1 দিয়ে ভাগ যায়। এছাড়া আর কোনো নাম্বার দিয়ে 1 কেও ভাগ করা যায় না, 28কেও ভাগ করা যায় না। সিমিলারলি 4 ইন্টু 7, 28। 4 কেও শুধু 1 দিয়ে ভাগ করা যায়, 7 কেও শুধু 1 দিয়ে ভাগ করা যায়, আর কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। কিন্তু 2 ইন্টু 14, 28, কিন্তু 2 আর 14কে দুজনকেই 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এরা কি কোপ্রাইম নাম্বার হবে রজত? তাহলে এরা কি কোপ্রাইম নাম্বার হবে? না স্যার, হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত? 2। তাহলে যে সংখ্যা দুটোর HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 ছাড়া অন্য কিছু হলেই তারা কোপ্রাইম নাম্বার হবে না। তাহলে যে দুটো নাম্বারকে 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না তাদের বলবো কোপ্রাইম নাম্বার, যাদের 1 ছাড়া অন্য কিছু নাম্বার দিয়ে ভাগ করা যায় তারাকে কোপ্রাইম নাম্বার বলতে পারবো না। তাহলে এরকম কতগুলো নাম্বার হতে পারে? দুটো পেয়ার হতে পারে যাদের দুটো কোপ্রাইম নাম্বার হিসেবে ভাঙা যায়। তাহলে অল্প শেষ আনসার হচ্ছে 2। ঠিক আছে, এবার আমায় জিজ্ঞেস করবে তুমি যে কেন আমি কোপ্রাইম নাম্বার হিসেবেই ভাঙছি। তার জন্য তোমাকে প্রথম ক্লাসের আজকে প্রথমটুকু পার্ট দেখে নিতে হবে, এটা আমি এখন আর বলতে পারছি না। চাকরি পেতে গেলে বাবা একটু টাইম সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। ঠিক আছে,
যে টাইম সম্বন্ধে পাংচুয়াল নয় তার চাকরি বাইরে পাওয়ার মানে কোনো কি, অধিকার আমি নেই। ইংলিশ ক্লাস গিয়েছিলাম পড়তে। আচ্ছা, তাহলে এবার আমরা চলবো 21 নাম্বার অঙ্ক। 21 নাম্বার, the LCM of two numbers is 4 times their HCF। খুব ভালো কথা বলছে, LCM হচ্ছে 4 টাইমস অফ HCF। যখনই দেখবো এই লাইনটা লেখা আছে, এই যে কথার উক্তিটা দেওয়া আছে, LCM হচ্ছে HCF এর 4 গুণ, এর মানে হচ্ছে যে LCM আর HCF এর রেশিও হচ্ছে 4:1। বলো, কারোর কোনো ডাউট আছে? বলবে না দাদা কোনো ডাউট নেই। এই কথাটার মধ্যে কোনো ডাউট আছে কারণ? বলবে কোনো ডাউট নেই। এবার কি বলা আছে, the sum of LCM and HCF is 125। তার মানে কি, 4 এবং 1 এর যোগফল কত বাবা? বলবে 5। তাহলে যদি 4 হয় LCM, HCF যদি হয় 1, তাহলে LCM এবং HCF এর সাম মানে যোগফল কত হয়? 5। সেই 5টাই অঙ্কে বলা, কত বলা আছে? 125। শ্যামসুন্দর 5 কে কত দিয়ে গুণ করলে 125 হয়? বলবে দাদা 25 গুণ করবে, তাই তো? তাহলে যদি 25 গুণ করে এখানে 125 পাই, তাহলে এখানেও 25 গুণ হবে, এখানেও 25 গুণ হবে। এবার যদি জিজ্ঞেস করো কেন 25 গুণ হবে, আমি বলবো জানি না। বোঝা গেল? তাহলে অঙ্কে কি চেয়েছে? অঙ্কে চেয়েছে ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 100, বলেছে যে একটা নাম্বার হচ্ছে 100, তাহলে আর একটা নাম্বার কত? আমি কি পেয়ে গেছি? সংখ্যা দুটোর এলসিএম আর এইচসিএফ পেয়ে গেছি। এলসিএম কত পেলাম বাবা? 100, আর এইচসিএফ কত পেলাম? 25। তাহলে আমরা কি জানি, দুটো সংখ্যা যখনই দেয়, দুটি সংখ্যার এলসিএম ইনটু এইচসিএফ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস। প্রোডাক্ট অফ টু নাম্বারস। তাহলে যদি এলসিএম ইনটু এইচসিএফ যদি 100 ইনটু 25 হয়, তাহলে 100 ইনটু 25 হচ্ছে সংখ্যা দুটোর গুণফল, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, একদম হ্যাঁ। তাহলে যদি 100 ইনটু 25 সংখ্যা দুটোর গুণফল হয় এবং সংখ্যা দুটোর মধ্যে একটা সংখ্যা 100 হয়, তাহলে আর একটা সংখ্যা কি হবে? 25। বলো কোনো সমস্যা? না দাদা। স্যার বলছি, হ্যাঁ শ্যামসুন্দর, স্যার স্যার এটা তো স্যার এতদূর যাওয়ার দরকারই নেই তো স্যার। সাম অফ এলসিএম এই দেখো। এইচসিএম একটা অপশন মনে আসবে। বাহ, এবার শ্যামসুন্দর আমাকে টেস্ট করছে রে। না স্যার, না না না। হ্যাঁ, এতক্ষণ ধরে আমি অপশন টেস্ট শেখালাম, তুমি আমাকে টেস্ট করছো। আমি যদি ওই অঙ্কটা আনসার প্রথমেই বলে দিই, তাহলে তো অনেকে চেল্লামিল্লি করবে এখন। ওই জন্য অঙ্কটা এতটা করলাম, একটু জল খেলাম, বুঝলে? এবার বলো কি বলছিলে, বলো শ্যামসুন্দর, তোমার কি দাবি? বলছি স্যার ওই দেখুন, এলসিএম আর এইচসিএফ এর যোগফলটা 125 আছে, আর একটা নাম্বার 100 বলছে, তাহলে 125 থেকে 100 বিয়োগ করলে স্যার মানে 25ই আসছে। মানে চারটে অপশনের মধ্যে 100 সঙ্গে 25 যোগ করলেই যোগফলটা 125 আসছে। আচ্ছা ঠিক আছে, এবার তোমাকে আমি একটা কথা বলি। বারো আর 16 দুটো নাম্বার, ঠিক আছে? এদের এলসিএম কত? 48। এইচসিএফ কত? 8। তাহলে এই 48 থেকে 8 বিয়োগ করলে কি 12 বা 16 আসে? বলো। স্যার এইচসিএফ 4 হবে তো? এইচসিএফ 4 হবে, স্যার 4 সরি হবে 4 হবে, হ্যাঁ। তাহলে বলো 48 থেকে 4 বিয়োগ করলে কি 12 বা 16 আসে? না স্যার।
তাহলে এটা সবসময় হবে না। এটা 100 আর 125 ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, কিন্তু সবসময় হবে না। কিন্তু তুমি বলতে পারতে এটা 12 আর 16, এখানে যেমন এলসিএম আর এইচসিএফ এর রেশিও বলা আছে, তাহলে এখানে 48 আর 4 এর রেশিও কত হচ্ছে? 12:1। তাহলে 12 প্লাস 1 কত হচ্ছে? 13। 12 প্লাস 1 কত হচ্ছে? 13। তাহলে 48 প্লাস 4 কত হয়? 52। তাহলে 13 কে 4 গুণ করা হয়েছে, তাহলে 4 12 48, 4 1 কে 4। আমি কি 12 আর 16 পেলাম? আমি 48 আর 4 পেলাম, এই যে দুটো সংখ্যা পেয়ে গেছি। ঠিক আছে, আমি এলসিএম আর এইচসিএফ রেশিও থেকে যখন এলসিএম আর এইচসিএফ এর সাম বলে দেবে বা রেশিও বলে দেবে, সেখান থেকে এলসিএম আর এইচসিএফই পাবো। সেখান থেকে কোনোভাবে কিন্তু আমি সংখ্যা দুটো পেতে পারবো না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে স্যার। কোনোভাবে কিন্তু সংখ্যা দুটো পেতে পারবো না। এখানে কোনোভাবে ম্যাচ করে গেছে সংখ্যার খেলাতে, কিন্তু এটা সবসময় ম্যাচ করবে না। কিন্তু তুমি ধরেছিলে ঠিক, কিন্তু ভঙ্গিমাটা একটু অন্যরকম ছিল। এখানে কি বলা আছে যে ওয়ান অফ দ্য নাম্বার ইজ 100, দেন দ্য আদার নাম্বার ইজ না, এটা কোনোভাবে সম্ভব নয়। শর্ট মানে আমাকে রেশিও বার করতেই হবে। ঠিক আছে, সব অঙ্ক কি আর ঠিক অপশন আছে। ধরে হয়? না স্যার। আর এটার জন্য তো কিছু করতে হচ্ছে না, জাস্ট দেখি রেশিও থেকে এক লাইনে হয়ে যাচ্ছে। এক লাইন তো করতে হবে, একটু অত খাটুনি কম করলে কি করে হবে? আচ্ছা, তাহলে এরকম একই অঙ্ক দাগ দিয়ে নাও। 25 নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক, 25 নম্বর অঙ্ক, 26, 27, 28, 29 এবং 30। এই প্রত্যেকটা একই ধরনের অঙ্ক। ঠিক আছে, ছাব্বিশ নম্বর অঙ্কটা আমি করাবো, খুব ভালো অঙ্ক। The HCF and LCM of two numbers এক সেকেন্ড। কি বলা আছে? LCM and HCF of two number 13 আর 455। তাহলে LCM বলা আছে 455 আর HCF বলা আছে 30। খুব ভালো কথা। বলছি if one of the number lies between 75 to 125, তাহলে দুটো নাম্বার হতে পারে এখানে, দুটো নাম্বার, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। বলছে একটা নাম্বার 75 থেকে 125 এর মধ্যে কোনো একটা নাম্বার, তাহলে আর একটা নাম্বার কত? তাহলে আমার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ হবে যে চারটে অপশন যে দেয়া আছে তার মধ্যে প্রত্যেকটা অপশন চেক করে দেখে নেওয়া যে প্রত্যেকটা অপশন এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যায় কিনা, পুরোপুরি ভাগ যায় কিনা। ভাগ যায় পুরো প্রত্যেকটা অপশন? 78 হ্যাঁ স্যার। 13 দিয়ে পুরোপুরি ভাগ যায়? বলবে হ্যাঁ, খুব সুন্দর, একদম পুরোপুরি ভাগ যায়। 2 নম্বর 91 পুরোপুরি ভাগ যায় একদম। 3 104 আর 5 হচ্ছে 4 হচ্ছে 117। এই চারটে অপশন আছে, এই প্রত্যেকটা অপশন কি 13 দিয়ে ভাগ যায়? একদম। 13 6 78, 13 7 91, 13 8 104, 13 9 117। তাহলে প্রত্যেকটা অপশন 13 দিয়ে ভাগ যায়, মানে প্রত্যেকটাই আনসার হতে পারে। তাহলে আমার কাজ কি হবে? যখনই এলসিএম আর এইচসিএফ দেয়া থাকবে, আমাকে 455 কে কি করতে হবে? 13 দিয়ে, মানে এইচসিএফ দিয়ে ভাগ করতে হবে।
ভাগ করলে কি পড়ে থাকবে বাবা? পঁয়ত্রিশ পড়ে থাকে। তাহলে 495 13 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে? 35 পড়ে থাকে। আমি কি ঠিক করেছি না ভুল করেছি? একদম ঠিক করেছি। তাহলে 35 কে দুটো সংখ্যার গুণফল হিসেবে কি কি লেখা যায়? কোপ্রাইম নাম্বার 1 ইন্টু 35 আর একটা 7 ইন্টু 5 আর একটা 7 ইন্টু 5। তাহলে একটা নাম্বার কি হতে পারে? 7 ইন্টু 13 আর একটা নাম্বার কি হতে পারে? 5 ইন্টু 13। একটা নাম্বার কি হতে পারে? 7 ইন্টু 13, সরি, আর একটা 35 ইন্টু 13। না, একটা নাম্বার হতে পারে 7 ইন্টু 13 আর একটা নাম্বার 5 ইন্টু 13, আর এখানে হচ্ছে 1 ইন্টু 13 আর 35 ইন্টু 13। তাহলে এই দুটো পেয়ার হতে পারে, এই দুটো পেয়ার আমার হতে পারে, তাই তো? একই না? হ্যাঁ স্যার। আমার এখানে যে প্রশ্নটা বলেছে সেটা পড়তে ভুল হয়েছে। বলেছে এদের মধ্যে একটা নাম্বার 75 থেকে 125 এর মধ্যে, সেই নাম্বারটাই কি বার করতে বলেছে? সেকেন্ড নাম্বার বার করতে বলেন। বলেছে যে এই দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার হচ্ছে 75 থেকে 125 এর মধ্যে, তাহলে সেই নাম্বারটাই কি আমার বার করতে হবে। তাহলে সেই নাম্বারটা আমি দেখতে পাচ্ছি এখানে এই পেয়ারটার মধ্যে পেয়ে যাচ্ছি। 7 তেরং কত? 91 আর 5 তেরং কত? 65। তাহলে আমি কি দেখতে পাচ্ছি 75 থেকে 125 এর মধ্যে কে বসে আছে? 91। তাহলে 91 ইজ দ্য কারেক্ট আনসার। যদি সেকেন্ড নাম্বার বের করতে বলতো তাহলে সেকেন্ড নাম্বার কত হতো? 65। বোঝা গেছে? কোনো ডাউট? তাহলে এই টাইপটা হচ্ছে একমাত্র টাইপ যে টাইপগুলো কখনোই অপশন টেস্ট করে করা যাবে না। এর কারণ হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারের মধ্যে এইচসিএফ লুকিয়ে থাকবেই। কারণ হচ্ছে আমি নাম্বারগুলোকে বার করতে বলেছি, মানে নাম্বারের মধ্যে এইচসিএফ ও থাকবে, এলসিএম ও থাকবে। তাহলে যখনই এলসিএম এইচসিএফ এর দুটোর ফ্যাক্টর থাকবে সেটা কখনোই অপশন টেস্ট করে বার করা যাবে না। ঠিক আছে, আমাকে একটু করে দেখতে হবে। এমন কিছু খাটুনির বিষয় নয়, এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ করো, প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, তারপরে এইচসিএফ দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। খুব বেশি হলে 30 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। বোঝা গেল? এবার বলবো 29 নম্বর অঙ্ক। 29 নম্বর অঙ্কটা মানে পিএসসির এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় আসেনি। বলেছে the LCM of 3 different numbers is 120। LCM of 3 numbers, এতক্ষণ আমরা দুটো নাম্বার নিয়ে দেখছিলাম, এখন তিনটে নাম্বারে চলে গেছে। তিনটে নাম্বার এলসিএম বলেছে 120। তিনটে নাম্বার এলসিএম কত? 120। বলেছে নিচের মধ্যে কোন নাম্বারটা, নিচের মধ্যে কোন নাম্বার, চারটে অপশন দেওয়া আছে। এ তে বলা আছে 8, সরি এ না, 1 2 3 4 করা আছে 1, 2 এ বলা আছে 12, 3 এ বলা আছে 36, 4 এ বলা আছে কত? 35। না, 3 এ বলা আছে কত? 24, তাই তো? 24। বলেছে এই নিচে চারটি অপশনের মধ্যে কোন অপশনটি কখনোই এই তিনটে সংখ্যার এইচসিএফ হতে পারে না, কখনোই তিনটে সংখ্যার এইচসিএফ হতে পারে না। তাহলে আমাকে এইচসিএফ হতে পারে কোন সংখ্যাগুলো, এইচসিএফ হতে পারে কোন সংখ্যাগুলো। তাহলে আমি আগেই বলেছি, খুব ভালো করে বলেছি, যে এলসিএম সবসময় এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। এলসিএম সবসময় এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। তার মানে কি? এলসিএম এর একটা ফ্যাক্টর হচ্ছে এইচসিএফ, এলসিএম এর একটা ফ্যাক্টর হচ্ছে এইচসিএফ, তাই তো?
তাই জন্য আমি কি 12 আর 16 দুটো নাম্বার নিলাম, এদের এলসিএম কত দেখতে পাচ্ছি আমি 48 এবং এইচসিএফ কত 4। তাহলে আমি যে কথাটা বললাম যে এলসিএম এইচসিএফ কে দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়, তাহলে দেখো 48 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, এবং 48 এর কি একটা ফ্যাক্টর 4 নয়? বলবে হ্যাঁ অবশ্যই দাদা, 48 এ একটা ফ্যাক্টর 4। তাহলে দুরকম ভাবেই বলতে পারি যে এলসিএম কে এইচসিএফ দিয়ে পুরোপুরি ভাগ যায়, বা এলসিএম এর একটা ফ্যাক্টর হচ্ছে এইচসিএফ অলওয়েজ। তাহলে এখানে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা এই এলসিএম কে পুরোপুরি ভাগ করে না? তুমি বলবে দাদা 120 কে 12 দিয়ে সবসময় ভাগ করা যায়, তাহলে 12 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা এইচসিএফ হতে পারে, এটা এইচসিএফ হতে পারে। 120 কে 24 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 24 ইন্টু 5 120, তাহলে কি এটাও এইচসিএফ হতে পারে। 120 কে 8 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 120 কে 8 দিয়েও পুরোপুরি ভাগ যায়, কেন কি 8 15 120, তাহলে কি এটাও একটা এইচসিএফ হতে পারে। তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি 35 হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা দিয়ে 120 কে কখনোই ভাগ করা যায় না, কারণ 135 এর মধ্যে কিন্তু কি আছে 7 আর 5, 120 কে 5 দিয়ে তো ভাগ করা যায়, কিন্তু 7 দিয়ে কখনোই ভাগ করা যায় না। তাই আনসার কি হবে 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখি অঙ্কটার আনসার দাগ মারা যাবে। যাবে স্যার 35। দেখি আনসার দাগ মারা যাবে তো। আমি দেখবো কি 120 দেখতে পাচ্ছি, এই 120 মধ্যে কোনোভাবেই 7 লুকিয়ে নেই, এই 120 কখনোই 7 দিয়ে ভাগ যায় না, কিন্তু 35 এর মধ্যে 7 লুকিয়ে আছে, তাহলে আনসার কি হবে 35। চোখ বন্ধ করে 35 দাগ মানে চলে আসবে, আনসার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, 30 নম্বর অঙ্কটা তোমরা একটু চেষ্টা করো, আমি এখন একটা ওষুধ খেয়ে আসছি। হয়েছে অঙ্কটা? কার আনসার বেরিয়েছে? হ্যাঁ স্যার বেরিয়েছে 132। খুব ভালো অঙ্ক করছে সবাই, স্যার আমি বললাম। ভেরি গুড। কি বলা আছে? এইচসিএফ আর এলসিএম বলা আছে, একই গল্প। এইচসিএফ বলা আছে, এলসিএফ কত বলা আছে বাবা? এলসিএম বলা আছে 260। If the first number is divided by 2, the quotient is 44. তার মানে এর মধ্যে দুটো নাম্বার আছে, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার।
এই ফার্স্ট নাম্বারকে কি করেছে, 2 দিয়ে ভাগ করেছে। তাহলে কোশ্চেন কত পেয়েছে, 44। তাহলে রিমাইন্ডার কিছু নেই। তাহলে যদি রিমাইন্ডার কিছু না থাকে তাহলে এই নাম্বারটা কত হবে, 2 ইন্টু 44, 2 ইন্টু 44। কারো কোনো ডাউট? কোনো ডাউট নেই। তাহলে ফার্স্ট নাম্বার কত পেয়ে গেলাম, 88। জাস্ট এই নাম্বারটা কি করেছে, ঘুরিয়ে নাক দেখিয়েছে, যে ফার্স্ট নাম্বারটা যে না বলে দিয়ে বলেছে ফার্স্ট নাম্বারকে 2 দিয়ে ভাগ করলে 44 ভাগফল হয়। কোশ্চেন মানে হচ্ছে কি ভাগফল। তাহলে ভাগফল বলেছে কত, 44। 2 দিয়ে ভাগ করলে 44 ভাগফল হয়, মানে কি 2 ইন্টু 44, নাম্বারটা কত, 88। তাহলে ফার্স্ট নাম্বার কত পেয়ে গেলাম আমি, 88। তাহলে সেকেন্ড নাম্বারটা কত হবে, সেকেন্ড নাম্বারটা কত হবে? তাহলে এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে আমি কি পেয়ে গেছি না, 44 হচ্ছে এইচসিএফ জানি, 44 আমি এইচসিএফ জানি। তাহলে 44 এর দুগুণ হচ্ছে ফার্স্ট নাম্বারটা, 44 এর দুগুণ হচ্ছে ফার্স্ট নাম্বারটা। তাহলে সেকেন্ড নাম্বারটা কি হবে, ঠিক এর 2 ভাগ। ঠিক আছে, তাহলে আমি জানি ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এরকম করেছে, 88 ইন্টু 264, সরি, সবাই করেছে 44 ইন্টু 264 বাই 88। বলো, সবাই এটা করেছে তো? না স্যার এরকম করিনি। এরকম করিনি স্যার, ওই বাহ 6টাকে 2 আর 3 ভেঙেছি স্যার, 2:3 ইন্টু 44 করছে, একটা 88:132 বেরিয়ে গেছে ডাইরেক্ট। বাহ, হ্যাঁ, তাহলে ওটা না করারও দরকার ছিল না। আমি যখনই 88 দেখতে পাচ্ছি, তাহলে 88 তার মানে কি, এই 88-র মধ্যে 44 লুকিয়ে আছে। নাম্বারের মধ্যে কি লুকিয়েছে, আমি কি বলেছিলাম যে সংখ্যাগুলো কিরকম হয়, যে যদি দুটো সংখ্যার প্রাইম ফ্যাক্টর এ আর বি হয়, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন ফ্যাক্টর গুলোকে যদি এইচসিএফ দিয়ে গুণ করি, তার মানে এর মধ্যেও এইচসিএফ ইন্টু এ লুকিয়ে আছে। সংখ্যা দুটো কি কি হবে, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, আর এটার মধ্যেও এইচসিএফ ইন্টু বি লুকিয়ে আছে, একই না? তাহলে এই সংখ্যাটা যদি আমার 44-এর থেকে দুগুণ বেশি দেখতে পাই, তাহলে একটা হচ্ছে 2 ভাগ হবে। তাহলে 264/2 কত হবে, 132। বুঝা গেল? আর যদি কেউ এলসিএম বাই এইচসিএফ ধরে করে তাও ভালো, কারণ ওটাই আমরা আলটিমেট শিখেছি। তাই ওই টেমপ্লেটটা বজায় রাখা আরো ভালো, কোনো ব্যাপার না, খুব সুন্দর। তাহলে টাইপ 1 হচ্ছে আমাদের শেষ। এবার টাইপ 2 তে ঢুকবো। টাইপ 2 হচ্ছে সারা জীবন খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এখানে দুখানা টাইপ আছে, ঠিক আছে? তাহলে টাইপ 1 এ মোটামুটি দেখে বুঝতে পারলাম যে আমরা অঙ্কের অপশন দেখেও অঙ্ক করতে পারি। আগের দিনে আমাকে অভিষেক বলেছিল যে এইচসিএফ এলসিএম এ যদি এইচসিএফ বা এলসিএম করতে যাই তখন তো অনেক টাইম লাগবে, কিন্তু করতে হয় না। কেন করতে হয় না, আশা করি এখন বুঝে গেছে অনেকে। আচ্ছা, টাইপ 2 করার আগে একটা গল্প আগে একটু বলে দিই, তারপর টাইপ 2 ঢুকবো, ঠিক আছে? বাজে কটা এখন, টাইপ 2 গল্পটা বলে দেওয়ার পরে আমি আজকে বিদায় নেবো, কারণ প্রচন্ড কাশি হচ্ছে। অন্তরা কিছু বলতে চাইছে? না স্যার। ও আচ্ছা।
খুব ভালো করে দেখবে অঙ্কটা কি লিখেছি, এটা কোনো অঙ্ক না, আমি একটা স্টেটমেন্ট লিখেছি যে when a number n divided by a b c there will be a remainder r then n is equal to কত। ঠিক আছে, তাহলে যখন একটা নাম্বারকে n দিয়ে ভাগ করা হবে, when a number n তখন একটা নাম্বার n কে ভাগ করা হবে a b c দিয়ে, প্রত্যেক ক্ষেত্রে একটা রিমাইন্ডার পাচ্ছি সেটা হচ্ছে r, প্রত্যেক ক্ষেত্রে একটা রিমাইন্ডার পাচ্ছি সেটা হচ্ছে r। তাহলে এই যে টাইপ 2 এর দুটো গল্প দেখতে পাবো, একটা হচ্ছে দুটো টাইপ, একটা হচ্ছে কি একটা হচ্ছে সিঙ্গেল রিমাইন্ডার, আর একটা হচ্ছে কমন রিমাইন্ডার। এই দুটো ভাষা আলাদা কিন্তু প্যাটার্নটা একই। যদি সিঙ্গেল রিমাইন্ডার আমি বুঝতে পারি তাহলে কমন রিমাইন্ডারও আমি বুঝতে পারবো। ওকে, বোঝা গেছে? এবার দেখো, তাহলে যদি আমাকে এন বের করতে বলে, টেমপ্লেটটা এরকম, যদি আমাকে এন বের করতে বলে, নাম্বারটা বের করতে বলে, তাহলে নাম্বারটা কি হবে? নাম্বারটা হবে এলসিএম অফ এ ইন কমা বি কমা সি ইন্টু কে প্লাস আর, যেখানে আর হচ্ছে কি, আর হচ্ছে সিঙ্গেল রিমাইন্ডার। তাহলে এই টেমপ্লেটটা এরকম, যখন একটা নাম্বারকে এ বি সি দিয়ে ভাগ করা হবে তখন সবসময় কি আর অবশেষ থাকবে, এই আরটা সবসময় আমি আরই রিমাইন্ডার পাচ্ছি, তাহলে একে বলা হয়েছে সিঙ্গেল রিমাইন্ডার, একই রিমাইন্ডার পাচ্ছি, একটাই, আলাদা আলাদা রিমাইন্ডার নয়, একে বলা হচ্ছে সিঙ্গেল রিমাইন্ডার। বুঝা গেল? তাহলে এই ধরনের টেমপ্লেট লোড হয় ঠিক এরকম। এবার কেন হয় সেটা একটু বোঝাই, একটু বোঝাই। ঠিক আছে, ধরলাম দুটো তিনটে নাম্বার হচ্ছে 10, 20, 30। বলো এমন কোন নাম্বার আছে যে নাম্বারকে এই 10, 20 এবং 30 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়? এমন কোন নাম্বার আছে যে নাম্বারকে এই 10, 20 এবং 30 কে দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়? তুমি কি বলবে? 10, 20 এবং 30 এর এলসিএম 5 কে বললো? 30 হবে, 30 এলসিএম 5টা কে বলেছে? ভালো করে ভাষা শুন, আমি স্নেহা বলেছি, স্নেহা স্যার আমি শুনতে পাচ্ছি, আমি স্নেহাকে জিজ্ঞেস করছি 60 হবে স্যার এলসিএম। 5 কেন? আমি কথাটা কি বলছি যে এমন কোন নাম্বার আছে যে নাম্বারকে 10, 20 এবং 30 দিয়ে পুরোপুরি ভাগ চলে যায়। আমি এটা বলিনি যে এমন কোন নাম্বার আছে যে 10, 20 এবং 30 কে পুরোপুরি ভাগ করতে পারে। দুটো কথার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। তাহলে 10 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায়, 30 দিয়েও ভাগ যায়, এমন নাম্বার কোনটা? না এলসিএম অফ 10, 20, 30, এবং দ্যাট ইজ কত? বলবে 60। কত বলবে? 60। বোঝা গেল? চর পরিষ্কার? এবার বললো যে কোন সংখ্যা আছে যে সংখ্যাটাকে 10, 20 এবং 30 দিয়ে ভাগ করলে 5 অবশেষ থাকে? এমন কোন নাম্বার আছে যে নাম্বারকে 10, 20 এবং 30 দিয়ে ভাগ করলে 5 অবশেষ থাকে? তাহলে আমি যদি 60 এর সঙ্গে আর 5 যোগ করে দিই, আর 60 এর সঙ্গে 5 যোগ করে দিই, তাহলেই দেখতে পাচ্ছি কি না 10, 20 এবং 30 দিয়ে প্রত্যেককে ভাগ করলে আমি 5 অবশেষ পাচ্ছি। 5 অবশেষ পাচ্ছি, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাহলে এই 5ই হচ্ছে সেই সিঙ্গেল রিমাইন্ডার। তাহলে টেমপ্লেটটা কিভাবে এসছে বোঝা গেল না? এলসিএম অফ 10, 20, 30। তাহলে এলসিএম অফ 10, 20, 30 করে যে নাম্বারটা পাই সেটা হচ্ছে সেই নাম্বার যাকে দিয়ে
যাকে এই 10 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায়, 30 দিয়েও ভাগ যায়। কিন্তু যদি বলে যে 5 অবশেষ থাকতে হবে, তাহলে আমি কি করব? জাস্ট এলসিএম এর সঙ্গে 5 যোগ করে দেবো। এলসিএম এর সঙ্গে কি করব? 5 যোগ করে দেবো। ঠিক আছে? বোঝা গেল? এবার বলল যে এন এমন একটা সংখ্যা যে হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তার মানে কি? লার্জেস্ট 3-digit নাম্বার। লার্জেস্ট 3-digit নাম্বার, যে নাম্বারকে লার্জেস্ট 3-digit নাম্বার বলো যে নাম্বারকে 10, 20 এবং 30 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ মিলে যায়, সম্পূর্ণ ডিভিজিবল হয়ে যায়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে 60 হচ্ছে কি না সেই সংখ্যা যে সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলেও পুরোপুরি মেলে, 20 দিয়ে ভাগ করলেও পুরোপুরি মেলে, 30 দিয়ে ভাগ করলেও পুরোপুরি মেলে। তার মানে কি 60 এর সমস্ত গুণিতক মানে 60 এর নামতার মধ্যে যারা পড়বে 60 ইন্টু 1 থেকে আলটিমেট সব নাম্বারই 10, 20, 30 দিয়ে মেলে। এটা এলসিএম এলএসিএম পড়ানোর প্রথম দিনই বলেছি যে এলসিএম যদি 10, 20, 30 দিয়ে ভাগ পুরোপুরি ভাগ যায়, তাহলে এলসিএম এর গুণিতক যারা হবে মাল্টিপল যারা হবে তারা সবসময় কি 10, 20, 30 দিয়ে ভাগ যাবে। তাহলে আমায় কি বলেছে না লার্জেস্ট 3-digit নাম্বার। তাহলে লার্জেস্ট 3-digit নাম্বার কত? 999। তাহলে 60 এর কোন গুণিতক? 60 এর কোন গুণিতক হচ্ছে আমার 999 এর কাছাকাছি? 60 এর কোন গুণিতক 999 এর কাছাকাছি? কে বলতে পারবে? আমাকে স্নেহা বলল যে 60 কে যদি দাদা 16 দিয়ে গুণ করি, 60 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে সেটা হয় 960। তাহলে সেটা হয় 960। এরপরে 17 দিয়ে গুণ করলে হয়ে যায় 1020। তাহলে কি হয়ে যায়? 4-digit নাম্বার হয়ে যায়। তাহলে লার্জেস্ট 3-digit নাম্বার যেটা 10, 20, 30 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলে যায় সেটা হচ্ছে কত? 916। তাহলে বোঝা গেল যে 60 যদি 10, 20, 30 দিয়ে ভাগ যায় তাহলে 60 এর যে কোনো গুণিতক তার মানে 60 ইন্টু কে, তার মানে 60 ইন্টু কে মানে 60 এর যে কোনো গুণিতক। কে হচ্ছে কি? যে কোনো সংখ্যা। তাহলে কে হচ্ছে এনি ন্যাচারাল নাম্বার। তাহলে 60 এর যে কোনো গুণিতক দিয়েও 10, 20, 30 কে সব 60 এর যে কোনো গুণিতক কেউ 10, 20, 30 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। এবার বললো লার্জেস্ট 3-digit নাম্বার যেটাকে 10, 20 এবং 30 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশেষ থাকবে। প্রত্যেক ক্ষেত্রে 5 অবশেষ থাকবে। তখন আমি কি করব না লার্জেস্ট 3-digit নাম্বার তো আমি পেয়ে গেছি যেটাকে 10, 20, 30 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় না সবসময় ভাগ মিলে যায়। তাহলে আমার কি 5 অবশেষ থাকতে হবে। তার মানে কি জাস্ট এর সঙ্গে 5 যোগ করলাম। তাহলে আনসার কি 965। বল আর কোনো কারোর আপত্তি? পরিষ্কার সবার? কেন টেমপ্লেটটা এরকম হয়েছে যে নাম্বারটা হচ্ছে এলসিএম অফ এবিসি মানে যে সংখ্যাগুলো দেয়া থাকবে তাদের এলসিএম ইনটু কে প্লাস আর। তাহলে ইনটু কে তখনই করব যখন লার্জেস্ট 4-digit নাম্বার, লার্জেস্ট 3-digit নাম্বার, লার্জেস্ট 5-digit নাম্বার এরকম বলা থাকবে তখন ইনটু কে এই কে এর গল্প আসবে, নচেত না। ইজ ইট ক্লিয়ার টু অল? সবাই একটু গলাটা খুলে একটু কথা বল। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার বলছি কি এটা কি আপনি ধরে নিলেন? হ্যাঁ এটা আমি ধরে নিলাম। কে যে কোনো ন্যাচারাল নাম্বার, এনি ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলো তো? ন্যাচারাল নাম্বার কাদের বলে? কে বলতে পারবে? একের পর থেকে যতগুলো সংখ্যা আছে সব 1, 2, 3, 4 করে সবই ন্যাচারাল নাম্বার। আচ্ছা তাহলে জিরো কি ন্যাচারাল নাম্বার? না না স্যার স্যার, জিরো zero নাম্বার। তাহলে জিরো কি নাম্বার? রজত বলবে।
জিরো হচ্ছে হোল নাম্বার বাবা, জিরো হোল নাম্বার। হোল নাম্বার স্যার। আমি বলার পরে কাউন্টে প্রবলেম হচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে টাইপ 2 এর 1 নম্বর অঙ্কটা করাবো, দিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করবো। The least number which when divided by 4, 6, 8, 12 and 16 leaves a remainder 2 in each case. তাহলে একটা নাম্বার যাকে 4, 6, 8, 12 এবং 16 এ দিয়ে ভাগ করলে কি থাকে? 2 রিমাইন্ডার থাকে। তাহলে আমি কি বলেছি, টেমপ্লেটটা কিরকম? নাম্বারটা n ইজ ইকুয়াল টু এলসিএম অফ 4, 6, 8, 12, 16। আমাকে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার বা লার্জেস্ট 3 ডিজিট নাম্বার কিচ্ছু বলেনি। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট এলসিএম বার করতে হবে, তার সঙ্গে কি রিমাইন্ডার যোগ করে দিতে হবে। স্যার 48 হবে? বলো তাহলে 4, 6, 8, 12 আর 16 এদের এলসিএম কত হয়? কে বলতে পারবে? এলসিএম 48 হবে স্যার। 48 প্লাস 2 50 হবে answer। আরেকটা বলে দিই কিভাবে শর্টকাটে, আগের দিন বলেছিলাম এলসিএম বার করা হয়, আবার একবার বলছি। এখানে দেখো 4, 8, 12, যদি 4, 8, 12 না থাকে অন্য কোনো সংখ্যা থাকতো, তখন কি করে আমি করতাম, মানে যদি এই প্যাটার্ন ফলো করতো। দেখো এখানে 4, 8 আর 16 এরা কি পরস্পরের গুণিতক। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে কি একটা টেবিল, 4-এর টেবিল চলছে। যখন এরকম কোনো টেবিল চলবে, মনে রাখবো লার্জেস্ট নাম্বার উইল বি এলসিএম। তার মানে 4, 8 আর 16 এদের এলসিএম কত? 16। আর 6 দেখো 12, তাহলে কি 6-এর টেবিল চলছে, 6 ইন্টু 2, তাহলে এদের মধ্যে লার্জেস্ট নাম্বার কে? 12। তাহলে আলটিমেট হচ্ছে 16 আর 12 এলসিএম করলেই আমার এই 4টে নাম্বার থেকে 2টো নাম্বারে চলে আসে। তাহলে 16, 12 এলসিএম কত হয়? 48। বোঝা গেছে? স্যার দুইটা কি করে করবেন স্যার? দুইটা ওই যে 2 রিমাইন্ডার থাকবে, বলেছে লিভস এ রিমাইন্ডার অফ 2 ইন ইচ কেস। প্যাটার্নটা তো ওটাই বলেছিলাম, n ইজ ইকুয়াল টু এলসিএম অফ এবিসি প্লাস রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার যেটা থাকবে সেটা তো আমায় যোগ করতে হবে। এই যে নাম্বারটা 4, 6, 8, 12, 16 এদের এলসিএম 48। এই 48 4 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 8 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 12 দিয়েও পুরোপুরি ভাগ যায় এবং 16 দিয়েও পুরোপুরি ভাগ যায়। আমায় বলেছে 2 রিমাইন্ডার বার করতে হবে। তাহলে 2 রিমাইন্ডার কি করে পাবো? যদি 48 এর জায়গায় 50 থাকে, তখন আমি কি 4 দিয়ে ভাগ করলে 2 অবশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলে 2 অবশেষ থাকবে, 8 দিয়ে ভাগ করলে 2 অবশেষ থাকবে এবং 12 ও 16 দিয়ে ভাগ করলেও 2 অবশেষ থাকবে। তাহলে আলটিমেট এই 2টা কি করতে হয়? যোগ করতে হয়। বোঝা গেল? সবার পরিষ্কার? কারো কোনো ডাউট? অন্তরা কোনো ডাউট আছে? অন্তরা, স্নেহা কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। না স্যার। আচ্ছা, তাহলে এবার এই অঙ্কগুলো কিছু না করে, এত কিছু গল্প না করে, জাস্ট আনসার দেখি কি করে দাগ দেবো। আমার 4টে অপশন আছে। 1 হচ্ছে 46, 2 হচ্ছে 48, 3 হচ্ছে 50 আর 4 হচ্ছে কি বলেছে? 56। তাহলে আমায় কি বলেছে যে এই 4টে নাম্বার কি হয় না, 4, 8, 6, 8, 12, 16 এই সংখ্যা দিয়ে ভাগ করলে 2 অবশেষ থাকে। এই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়? 2 অবশেষ থাকে। তাহলে দেখো 46 থেকে যদি 2 বিয়োগ করে দিই, পড়ে থাকে 44। ঠিক আছে, 48 থেকে 2 বিয়োগ করে দিই, পড়ে থাকে কত? 46। আর 50 থেকে 2 বিয়োগ করলে পড়ে থাকে 48। 56 থেকে 2 বিয়োগ করলে পড়ে থাকে 52। তাহলে সব থেকে বড় নাম্বার কি আছে? 16। সব থেকে বড় নাম্বারের মধ্যে কি আছে? 16। তাহলে 16 দিয়ে এই সব কটাকে ভাগ যাওয়া উচিত। যে নাম্বার ভাগ যাবে সেই হচ্ছে আনসার। দেখো 44 কে 16 দিয়ে ভাগ যায়? বলবে না। 46 কে 16 দিয়ে ভাগ যায়? বলবে না। 52 কে 16 দিয়ে ভাগ যায়? বলবে না। 48 একমাত্র নাম্বার যে 16 দিয়ে ভাগ যায়। তাহলে 3 ইজ দ্য কারেক্ট আনসার। স্যার লাস্টে তো 54 হবে, 52 কেন? ও, ওগুলো ছোটখাটো জিনিসগুলো একটু ডিরেক্ট করে নেবো, বলার কোনো দরকার নেই।
এত শরীর খারাপ হলে যে আমি লিখে দাঁড়িয়ে আজ এই যে লিখছি সেটাই হচ্ছে অনেক বড় কথা, বুঝলে? হ্যাঁ স্যার, আপনি আমাদের জন্য খুব কষ্ট করেন। কিন্তু তুমি আমার জন্য একটুও কষ্ট করো না, এটাই দুঃখের বিষয়। দেখবো স্যার চাকরি পেলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অঙ্ক না করেও আনসার দাগ করা যায়। এরকম ভাবে এই প্যাটার্নের সবকটা অঙ্ক এই টাইপ 2 থেকে তোমরা নিজেরা করবে, এবং তার আগে আমি কালকে বা পরশুর মধ্যে তোমাদের আনসার দিয়ে দেবো, সবকটার আনসার মিলিয়ে নেবে, ঠিক আছে? টাইপ 3 থেকে পরের দিন শুরু করবো।